প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমি হাইড্রা সম্পর্কিত দুইটা ক্লাস নিয়েছিলাম। একটাতে হাইড্রার স্ট্রাকচার এবং তার স্বভাব, আবাসস্থল ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছিলাম। তার ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল মরফোলজি। আর সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম হাইড্রার নিউরোসাইট কোষ, নিউরোসাইট কোষের প্রকারভেদ, হাইড্রা কিভাবে খাবার গ্রহণ করে, তার কিভাবে খাবার পরিপাক হয় ইত্যাদি। তো আজকে টুডে ইজ মাই থার্ড ক্লাস। সো আজকে আমি তোমাদের যে জিনিসগুলি পড়াবো সেটা হচ্ছে যে লোকোমোশন অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রা কিভাবে চলাফেরা করে। সেকেন্ড ওয়ান হচ্ছে রিপ্রোডাকশন অফ হাইড্রা, অর্থাৎ হাইড্রার প্রজনন পদ্ধতি বা কি, এবং সিম্বায়োসিস অফ হাইড্রা, হাইড্রার মিথজীবিতা। অর্থাৎ এই তিনটা জিনিস আমি মূলত আলোচনা করব। আর এরপরে যদি সময় পাই আরও দুইটা জিনিস আলোচনা করব, তবে দেখা যাক। আর যদি না পারি তাহলে সেটা পরে আর একটা ক্লাসে আমরা আলোচনা করব। এরপরেও আমাদের রয়ে গেছে হাইড্রার মৃত্যু নেই, এবং হাইড্রা কিভাবে তার আর দুটা টপিকস রয়ে গেছে। আমি যাই, আজকের প্রথমটা শুরু করি। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে লাস্ট দুইটা ক্লাস পড়েছো। আর আমার ক্লাস শেষে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের যে ফেসবুকে আমরা যেখানে আপলোড করব সেখানে কমেন্টস করবো। আমি নেক্সট ক্লাসে সেগুলি সবগুলা প্রবলেম নিয়ে হয়তো একটা ক্লাস নিব। লাস্ট ক্লাসে আমি সেগুলি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা শুরু করি। হাইড্রার লোকোমোশন, অর্থাৎ হাইড্রা চলন, হাইড্রা কিভাবে চলাফেরা করে। হাইড্রার চলাফেরা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা হাইড্রা থেকে কোশ্চেন আসলে এটা কিন্তু বেশি আসে। তো আমরা আসি যে হাইড্রার লোকোমোশনে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রধান দুইটা পদ্ধতি হচ্ছে, আমরা যাই যে হাইড্রার লোকোমোশন হচ্ছে যে পদ্ধতিতে জীবদেহ তার জৈবিক প্রয়োজন, অর্থাৎ তার খাদ্য গ্রহণ, তার আত্মরক্ষা, প্রজনন কিংবা প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষার জন্য কিন্তু যে কোনো প্রাণী কিন্তু তাই করে, যে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। তো হাইড্রাও কিন্তু সেটাই করে থাকে। তো এই গমনের জন্য তার কি পদ্ধতি, সেই পদ্ধতিগুলি এখানে আলোচনা করা হচ্ছে। তা হাইড্রা চলনে কিন্তু সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই। তার এপিডার্মিসে বিদ্যমান যে পেশি আবরণী কোষ, এইগুলি কিন্তু হাইড্রা চলনে প্রধান ভূমিকা। আমরা পেশি আবরণী কোষ কিন্তু পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেই পেশি আবরণী কোষে কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে। তবে তার যে কোষিকা আছে, নিডোব্লাস্ট কোষ আছে, গ্রন্থি কোষ, পদচাকতি ইত্যাদি কিন্তু হাইড্রার চলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাইড্রার ক্ষেত্রে আমরা নিম্নবর্ণিত চলনগুলি দেখতে পাই, যে চলনগুলি সেগুলি আমরা এখন আলোচনা করছি। প্রধানত একটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। হামাগুড়ি, তো এইটা হচ্ছে, আমরা জানি যে আমরা হামাগুড়ি দিয়ে ছোটবেলায় চলেছি না। তো হামাগুড়ি জিনিসটা হচ্ছে এইরকম করে কিন্তু যাবে, অর্থাৎ এইভাবে তো এই পদ্ধতিটা কি, হাইড্রার ক্ষেত্রেও কিন্তু এই লুপিং বা হামাগুড়ি রয়েছে। হাইড্রা সাধারণত লম্বা দূরত্ব যখন অতিক্রম করে তখন কিন্তু এই হামাগুড়ি দেয়। আমরাও কিন্তু আমি দেখি যে বিভিন্ন প্রাণী বা আমরা যখন ছোট ছিলাম কিন্তু দেখো হামাগুড়ি দিয়ে কিন্তু চলছে, ঠিক একই প্রসেস কিন্তু হামাগুড়ি দেওয়ার প্রসেস হাইড্রার ক্ষেত্রেও। তো এটা সাধারণত লম্বা দূরত্ব অতিক্রম যখন করতে হয় তখন এটা এই পদ্ধতি তারা অবলম্বন করে থাকে। তো হাইড্রার এই প্রক্রিয়ার শুরুতে তারা কি করে, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এই প্রক্রিয়ার শুরুতে তারা কি করে, দেহকে গতিপথের দিকে প্রসারিত করে দেহকে বাঁকিয়ে, তার এই যে বাঁকিয়ে মৌখিক তলটা বৃত্তের সাথে নিয়ে আসে, এবং কোর্সিকায় যে গ্লুটেনের নেমাটোসিস্ট রয়েছে সেগুলো সহযোগিতায় তারা কি করে, এটার সাথে শক্ত করে আটকে ধরে। পরবর্তীতে তারা কি করে, এই পদতল, এই যে এখানে যে পদতল দেখছি, পদতলকে বিমুক্ত করে এরকম টেনে টেনে তারা এই পর্যন্ত নিয়ে আসে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদতলকে টেনে নিয়ে আসছে, কোর্সিকার কাছাকাছি নিয়ে আসছে। নিয়ে আসার পরে এরপরে কি করে, কোর্সিকাটা আবার ছেড়ে দেয়, কোর্সিকাগুলি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এইভাবে এই যে ঘটনাটা,
এই ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে কিন্তু সে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে লুপিং। তাহলে কি হচ্ছে যে কোর্সিকাকে প্রথমে বাঁকিয়ে এরকম ভিত্তিতলের সাথে আটকাবে, সেখানে গ্লুটেনের নেমাটোসিস্ট কাজ করছে, তারা গ্লু জাতীয় পদার্থ নিঃসরণ করে, এরপরে এই পদচাকতিকাকে টেনে এই পাশে নিয়ে আসবে, নিয়ে এসে এই কোর্সিকাকে আবার ছেড়ে দেবে, ছেড়ে দিলে এই যে এখানে দাঁড়ায় গেল। আবার কি করবে, আবার কোর্সিকা থেকে এই কোর্সিকাটাকে আবার বাঁকিয়ে বাঁকিয়ে কিন্তু এখানে আবার ভিত্তির সাথে আটকাবে এবং পদচাকতিকাকে টেনে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার লুপিং বা হামাগুড়ি। আমরা আসি নেক্সট সমারসল্টিং বা ডিগবাজি। এই সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে হাইড্রা সাধারণত দ্রুত চলার জন্য দিগবাজি দেয়, কিন্তু দ্রুত চলার জন্য। আমরা কিন্তু বিভিন্ন অ্যাথলেট যে প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু দেখি ডিগবাজিগুলা দেয় ঠিক যেভাবে, এখানে কিন্তু ঠিক একইভাবেই দেয়, এবং এরা দ্রুত চলার ক্ষেত্রেই কিন্তু প্রাণী সাধারণত এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে থাকে তার চলার ক্ষেত্রে। তো সামারসল্টিং হাইডার এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা তার দেহকে গতিপথের দিকে বাঁকিয়ে দেয়, এই যে বাঁকিয়ে দিল, বাঁকিয়ে দেওয়ার পরে কি করে, পরে কোর্সিকাকে বাঁকিয়ে দিয়ে গ্লুটেন জাতীয় নেমাটোসিস দ্বারা গতিপথকে স্পর্শ করে, এই গতিপথকে স্পর্শ পরে কোর্সিকাকে বিমুক্ত করে দেহকে সোজা এই যে পিছনে যে পদচাকতি এটাকে উন্মুক্ত করে দেয়, এইটাকে উন্মুক্ত করে দিয়ে দেহটাকে পদচাকতিটা উপরে চলে যায় আর কোর্সিকার উপর ভর করে। আবার এই পদচাকতিকাকে এই কোর্সিকার উপর ভর করেই পদচাকতিটাকে বাঁকিয়ে, এই যে বাঁকিয়ে আমরা দেখছি, এই আবার ভিত্তির সঙ্গে আটকায়, ভিত্তির সঙ্গে আটকানোর পরে এর পরবর্তীতে কোর্সিকাকে আবার উন্মুক্ত করে দেয়, কোর্সিকা উন্মুক্ত করে দিলে এই যে এইভাবে চলে আসলো। তো এই যে ঘটনা, এই ঘটনার একবার কোর্সিকাকে ভিত্তির সঙ্গে আটকাচ্ছে, আবার পদচাকতিকে কোর্সিকা ভিত্তির সঙ্গে আটকায় পদচাকতি ওপেন করে দিচ্ছে, মুক্ত করে দিচ্ছে, আবার পদচাকতিকে আটকায় কোর্সিকাকে উন্মুক্ত করে দিচ্ছে, এইভাবে কিন্তু সে যেতে থাকে, ডিগবাজি দিতে থাকে। তো এই হচ্ছে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসি আরো হাইড্রা চলন পদ্ধতি আছে, যেমন গ্লাইডিং আছে। গ্লাইডিংটা হচ্ছে তোমার এই যে গড়ায় গড়ায় যাওয়া, এই গড়ায় গড়ায় যাওয়ার এই গতিটা, এটা কিন্তু খুব অল্প দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে এটা করে থাকে। এক্ষেত্রে তারা পদচাকতি গ্রন্থিকোষ নিঃসৃত পিচ্ছিল কিছু রস থাকে, সেইগুলা মাধ্যমে সে ক্ষণপথ তৈরি করে, পদচাকতির চারপাশে পদচাকতির সাইড দিয়ে ক্ষণপথ তৈরি করে সে অ্যামিবা যেরকম যায় ঠিক ওইভাবে কিন্তু ক্ষণপথ তৈরি করে একটু আগালো, আবার আবার সেটা সেখান থেকে টেনে নিয়ে গেল, আবার ক্ষণপথ তৈরি করে একটু করে আগাচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে ধীর গতিতে তোমার এই এক চলনের জন্য তারা সাধারণত এই ধরনের এবং সামান্য দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে তারা এই পদ্ধতি অবলম্বন করে থাকে। এরপর আসতেছে হাঁটা। বিশেষ কোনো কারণে যখন অনেক সময় হাইড্রা তার কোর্সিকার উপরে ভর দিয়ে উল্টো ভাবে দাঁড়ায় এবং কোর্সিকাগুলোকে পায়ের মতো ব্যবহার করে এইভাবে যেতে থাকে, পায়ের মতো ব্যবহার করে যেতে থাকে। আমরা হাত দিয়ে যেরকম এরকম করে ওইরকম কোর্সিকাকে ভিত্তির সাথে সংযুক্ত করে সেই কোর্সিকাগুলো দিয়ে সে যেতে থাকে। এইটা হচ্ছে তার ওয়াকিং বা হাঁটা পদ্ধতি। আরেকটা আছে সাঁতার। সাঁতারও হাইড্রা কোর্সিকাগুলোকে ঢেউয়ের মতো পানিতে কোর্সিকাগুলোকে দিয়ে সে ঢেউ, আমরা যেমন সাঁতরানোর সময় হাতকে ব্যবহার করি, সে কোর্সিকা ব্যবহার করে সে সাঁতার কাটে, আন্দোলিত কোর্সিকাকে আন্দোলিত করে সে এই কাজটি করে থাকে। এরপর আছে ভাষা। ভাষা অনেক সময় দেখা যায় যে খুব রিল্যাক্স মুডে যখন থাকে তখন সে কি করে, এই তার ইয়েটা পদচাকতিটা এরকম উল্টো দিকে দিয়ে কোর্সিকাগুলোকে নিচে দিয়ে পদচাকতি থেকে তোমার গ্রন্থিকোষ থেকে পদচাকতির যে গ্রন্থিকোষ আছে গ্রন্থিকোষগুলো থেকে বুদবুদ সৃষ্টি হয়, এই বুদবুদ সৃষ্টির মাধ্যমে তারা তখন পানিতে ভাসতে থাকে। এখানে সাধারণত এই বুদবুদকে পদচাকতির সংলগ্ন করে হাইড্রা পানিতে নিষ্ক্রিয়ভাবে ভেসে স্রোতের মাধ্যমে স্থানান্তরিত হয়। এটা জাস্ট রিল্যাক্স মুডে যখন থাকে তখন তারা এই পদ্ধতি ব্যবহার করে থাকে। নেক্সট হচ্ছে আরোহণ বা অবরোহণ, এটা হচ্ছে ক্লাইম্বিং অর্থাৎ ক্লাইম্ব করা। হ্যাঁ, জলজ উদ্ভিদ বা পানিতে নিমজ্জিত বা ভাসমান বস্তুকে আঁকড়ে ধরার নিমিত্তে হাইড্রা কোনো কোনো সময় কোর্সিকাগুলোকে প্রসারিত করে এবং পরবর্তীতে পদচাকতিতে বিমুক্ত করে নতুন স্থানে এসে স্থাপন করে নিচ থেকে উপরে আহরণ বা উপর থেকে নিচে অবরোহণ দুটাই করে থাকে। জাস্ট হাত দিয়ে যেমন আমরা উঠছি, এও সে কোর্সিকাগুলোকে ব্যবহার করে উপরে যাচ্ছে, পদচাকতি টেনে নিয়ে যাচ্ছে, আবার অথবা নামার ক্ষেত্রে এই একইভাবে উল্টোভাবে তারা নামছে। এটা হচ্ছে আরোহণ অবরোহণ। একটা দেহের সংকোচন প্রসারণ।
এই প্রক্রিয়া সাধারণত হায়না তার দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী টিস্যুর সংকোচন প্রসারণের মাধ্যমে তারা দেহের আকার লম্বা খাটো, হ্যাঁ, বহিত্বকের পেশিলেজের সংকোচনে দেহ খাটো ও অন্তত্বকের পেশিলেজের সংকোচনে দেহ প্রসারণে দেহটাকে লম্বা হয়। তো এই সংকোচন এবং প্রসারণ, এই সংকোচন প্রসারণে দেহ সংকোচন প্রসারণের মাধ্যমে সে কিন্তু আগায় যাচ্ছে। সংকোচনের প্রসারণের মাধ্যমে একটু আগালো, তারপরে আবার দেহটাকে সংকুচিত করলো, আবার একটু প্রসারিত করলো, আবার সংকুচিত করলো, এইভাবে সে আগায় যায়। এটাই হচ্ছে তার সংকোচন প্রসারণ পদ্ধতি। আমরা এবার আসি হাইড্রার রিপ্রোডাকশন। তাহলে আমরা যদি কোশ্চেন আসে যে হাইড্রার লম্বা দূরত্ব এবং দ্রুত চলার জন্য কোন দুইটা পদ্ধতি ব্যবহার করে থাকে বা সেই দুটা পদ্ধতি বর্ণনা করো, আমরা নিশ্চয়ই পারবো। তাহলে কি হবে সেই দুটা? একটা হবে লুপিং আর একটা হবে সমারসল্টিং। তো এই দুটাই কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। সো নাও আমরা এবার যাই হচ্ছে রিপ্রোডাকশন অফ হাইড্রা। হাইড্রা কিভাবে তার রিপ্রোডাকশন করে থাকে? আমরা জানি যে প্রক্রিয়া জীব তার বংশ রক্ষার জন্য দেহাংশের মাধ্যমে, দেহের কোনো অংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে যেমন অযৌন অথবা একই প্রজাতির অন্য সদস্যের সাথে সংযোগের মাধ্যমে তারা পরোক্ষভাবে, অর্থাৎ যৌন প্রজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করে থাকে। প্রজনন প্রতিটি জীবের একটি সাধারণ এটা বৈশিষ্ট্য এবং হাইড্রাও কিন্তু একইভাবে তার যৌন এবং অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। তো হাইড্রার অযৌন জনন পদ্ধতি আমরা যদি যাই, তো অজনন পদ্ধতি আমরা প্রথমে আসি, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় হাইড্রা তার জননকোষ সৃষ্টি না করেই তোমার জননকোষ সৃষ্টি ছাড়াই কিন্তু তারা প্রজনন করতেছে, সেটাকে বলা হচ্ছে অযৌন প্রজনন পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা আসি, একটা আছে যেমন মুকুল উদ্গম। এই প্রক্রিয়া হচ্ছে হাইড্রার একটা স্বাভাবিক জনন প্রক্রিয়া। এটা হচ্ছে যখন গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালটা কিন্তু মনে রাখতে হবে, গ্রীষ্মকালে তখন পর্যাপ্ত খাবার থাকে, তখন কিন্তু তারা এই প্রক্রিয়া বংশ বিস্তার করে থাকে। এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা কি করে, তার দেহের মধ্য বা নিম্নাংশে, এই যে আমরা দেখতে পাচ্ছি মধ্য বা নিম্নাংশে কিন্তু কি করে, কোনো একটা স্থানে ইন্টারস্টিশিয়াল কোষগুলি তারা দ্রুত বৃদ্ধি পায় এবং শীর্ষ প্রান্তে প্রথমে একটা মুখচ্ছিদ্র, এই যে দেখা যাচ্ছে মুখচ্ছিদ্র তৈরি করে, শীর্ষ প্রান্তে একটা মুখচ্ছিদ্র তৈরি করে, তারপরে হাইপোস্টম ও কোর্সিকা, এরপরে রয়েছে কোর্সিকা তৈরি হয়। এই প্রক্রিয়া অপত্য মুকুল, একটা মুকুল তৈরি হয়। এই মুকুলটা হচ্ছে অপত্য হাইড্রায় পরিণত হয় এবং অপত্য হাইড্রায় পরিণত হয়। পরে এই মাতৃ প্রাণী এবং মুকুলের সংযোগস্থলে এই যে মুকুলটা যখন সংযোগ হয়ে তৈরি হয়ে গেল, তো মানে অপত্য হাইড্রা যখন তৈরি হয়ে গেল, তখন এদের সংযোগস্থলে একটা খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজ ক্রমে গভীর হতে থাকে এবং অবশেষে মাতৃহাইডা ও মুকুল সংযোগকারী সিলেন্ট্রন এরা বন্ধ হয়ে শিশু হাইড্রাকে মাতৃদেহ থেকে তারা আলাদা করে ফেলে এবং বিচ্ছিন্ন হওয়া অপত্য হাইড্রা কিন্তু তার ছিন্ন অংশে তখন পদতল গঠিত হয়, এই ছিন্ন অংশে তখন পদতল গঠিত হয় এবং তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে। এরপরে আমরা আসি দ্বিবিভাজন প্রক্রিয়া। দ্বিবিভাজন মানে আমি বুঝতেছি নাম দিয়ে যে এটা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এই ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, কারণ অনেক জায়গায় কিন্তু লাগবে, ভার্সিটি অ্যাডমিশন সমস্ত জায়গায় কিন্তু লাগে। যেমন মুকুল উদ্গম হচ্ছে বার্ডিং, আর বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, বাইনারি বাই মানে দ্বি, তো দুইটা ভাগে ভাগ হবে। দ্বিবিভাজন হাইড্রার একটা স্বাভাবিক কি বলে অস্বাভাবিক একটা প্রজনন। হাইড্রার দ্বিবিভাজন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর আর একটা অনুপ্রস্থ বরাবর। হাইড্রার দ্বিবিভাজনও কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষগুলোই বিশেষ ভূমিকা পালন করে থাকে। জাস্ট তারা লম্বালম্বি ভাবে অনুদৈর্ঘ্য ভাবে ভাগ হতে পারে অথবা অনুপ্রস্থ ভাবে ভাগ হতে পারে। এটা বিশেষ পরিস্থিতি ছাড়া কিন্তু এই ধরনের প্রজনন তারা করে না। এই জন্যই বলছে যে অস্বাভাবিক একটা প্রজনন পদ্ধতি, যখন খাবারের চরম অপ্রতুলতা থাকে বা কোনো প্রতিকূল পরিবেশের কারণে তারা এই ধরনের কাজ করে থাকে, এইভাবে বংশ বিস্তার করে থাকে। এবার আসি আমরা যৌন প্রজনন। তো যে পদ্ধতিতে প্রাণীর জনন কোষ অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হয় এবং তৈরির মাধ্যমে তারা প্রজনন করে থাকে, সেটাকে যৌন প্রজনন বলা হয়। হাইড্রা সাধারণত এক এক লিঙ্গ প্রাণী, তবে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এদের তোমার যৌন প্রজনন সাধারণ কিছু কিছু ক্ষেত্রে তোমার একই হাইড্রায় কিন্তু আমরা জানি যে দুইটাই থাকে, একটা ওভারি
এবং টেস্টিস দুইটাই কিন্তু একই হাইড্রা উৎপন্ন হয়। আমরা এখন সেটাই দেখব। এটা 3টি ধাপে সম্পন্ন করা হয়। নিম্নে এটা বর্ণনা করা হয়। প্রথম হলো জননকোষ সৃষ্টি। জননকোষ হচ্ছে আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু গঠনকারী যে গঠনের যে প্রক্রিয়া সেটাকে আমরা জানি যে গ্যামেটোজেনেসিস বলা হয়ে থাকে। গ্যামেটোজেনেসিস দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে আম, আম, দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্পারমেটোজেনেসিস আর একটা হচ্ছে উজেনেসিস। তো স্পারমেটোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়া স্পার্ম তৈরি হয় অর্থাৎ শুক্রাণু তৈরি হয়। তো এই হাইড্রা কিন্তু তোমার এই শুক্রাশয় গুলি যে প্রক্রিয়া শুক্রাশয় শুক্রাণু গঠিত হয় তাকে স্পারমেটোজেনেসিস। এই প্রক্রিয়া শুক্রাশয় আমরা জানি যে এই যখন তার প্রতিকূল পরিবেশ থাকে সেই সময় কিন্তু তারা কি করে, এই যে ইন্টারস্টিশিয়াল কোষগুলি বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভাজিত হয়ে তাদের স্পারমেটোগোনিয়া তৈরি করে। এই স্পারমেটোগোনিয়া তৈরি করে এরপরে সেটা তোমার এই টেস্টিসে রূপান্তরিত হয়। একই সাথে একই সময়ে তোমার এই নিচের দিকে, সাধারণত নিচের দিকে হয় ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাশয় গঠিত হয়। এখানে কিন্তু ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু তৈরির যে প্রক্রিয়া এটাকে আমরা উজেনেসিস বলা হয়ে থাকে। ওভাম থেকে কিন্তু উজেনেসিস, ওভাম তৈরির প্রক্রিয়া হচ্ছে উজেনেসিস। এই পদ্ধতিতে প্রথমে ডিম্বাশয়ের প্রাইমোডিয়াম যে জার্ম সেলগুলি আছে সেই জার্ম সেলগুলি কিন্তু আমরা জানি যে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে তারা ওগোনিয়া তৈরি করে। সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমিক বিভাজনের মাধ্যমে কিন্তু একটা সময় গিয়ে ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। একইভাবে এখানেও কিন্তু স্পারমেটোগোনিয়া বলছে, স্পারমেটোগোনিয়া থেকে এদের একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতি বা প্রসেসের শেষে তারা কিন্তু ফাইনালি স্পার্ম তৈরি হয়। তো এই স্পার্ম এবং ওভাম তৈরির মাধ্যমে কিন্তু তারা এরপরে কি করে, এই আমরা যাই যে এরপরে নিষেক কিভাবে হচ্ছে, একলিঙ্গ বা উভলিঙ্গ হাইড্রায় পরনিষেক ঘটে থাকে। শুক্রাণু পরিণত হয়ে যাওয়ার পরে শুক্রাশয়ের নিপলের মাধ্যমে শুক্রাশয় থেকে বের হয়ে ঝাঁকে ঝাঁকে সাঁতার কেটে ডিম্বাণুর সন্ধানে কিন্তু শুক্রাণুগুলি চলতে থাকে। এরপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুগুলিকে যদি নিষিক্ত করতে না পারে তাহলে কিন্তু শুক্রাণু নষ্ট হয়ে যায়। একাধিক শুক্রাণু ডিম্বাশয়ে অবস্থিত ডিম্বাণুর আবরণ ভেদ করলেও কিন্তু একটাই মাত্র একটা মাত্র শুক্রাণুই কিন্তু নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে কিন্তু তোমার এই নিষেক সম্পন্ন করে থাকে এবং একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে থাকে। এরপরে পরিস্ফুটন ঘটে, যে জাইগোটটা আবদ্ধ অবস্থায় থাকে মাতৃদেহে। এরপরে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এর বৃদ্ধি শুরু হয়। জাইগোটের বিভাজন আমরা জানি যে হলোব্লাস্টিক বা সম্পূর্ণ ধরনের। ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং এর শীর্ষভাগে এই মাঝখানে একটা কিন্তু বড় প্রসেস আছে জাইগোট থেকে, আমরা জানি ক্লিভেজ। সেই ক্লিভেজ একটা বড় প্রসেস, সেখানে সেগুলি আমরা এখানে বলবো না, এখানে আলোচনার দরকার নেই, সেগুলি আলাদা চ্যাপ্টারে তোমরা পড়বা। তো এটা ক্রমশ বিভাজিত হয়, ভ্রূণটি বড় হতে থাকে এবং একটা সময় গিয়ে তার শীর্ষভাগে হাইপোস্টোম, মুখছিদ্র, কোর্সিকা, তারপরে পুরা বডি এবং শেষে গিয়ে পদচাকতি এগুলি তৈরি হয়। তো ভ্রূণের এই দশাকে হাইড্রুলা বলা হয়ে থাকে। পরিশেষে তারা সিস্টের বহিরাবরণ ফেটে গেলে অপরিণত এই অপত্য হাইড্রাগুলি সিস্টের বাইরে বের হয়ে এসে তারা স্বাধীনভাবে জীবনযাপন করে থাকে। তো এটা হচ্ছে তার যৌন জনন পদ্ধতি। এরপরে আসি আমরা, তো তাহলে আমরা যেটা পেলাম যে হাইড্রার দুই প্রজনন হচ্ছে দুই ভাবে, একটা অযৌন আর একটা হচ্ছে যৌন। তাহলে অযৌনটা হচ্ছে দুইটা বর্ণনা করলাম, দুইটা পার্ট, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে তোমার মুকুল উদ্গম অর্থাৎ বার্ডিং, বার্ডিং এবং বাইনারি ফিশন গেল। আর যৌন জননের প্রসেসে আছে হচ্ছে যে এখানে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয়। তাহলে এই যৌন জনন করতেছে কখন, প্রতিকূল পরিবেশ যখন হচ্ছে তারা কিন্তু তখন এই কাজটা করে থাকে, এই জনন কোষ সৃষ্টি করে থাকে। এবং জনন কোষে কি হয়, উপরের দিকে একটা টেস্টিস আর নিচের দিকে ওভারি, এখানে শুক্রাণু তৈরি হয়, এখানে ডিম্বাণু। এই দুইটা শুক্রাণু এবং ডিম্বাণু পরবর্তীতে ম্যাচুর হলে তারা কি করে, প্রাচীর ভেদ করে বাইরে এসে তারা মিলিত হয় এবং নিষেক ঘটে। এরপরে নিষেকের ফলে জাইগোট তৈরি হলো, জাইগোট বিভাজিত হয়ে, এই যে জাইগোটের বিভাজনই হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট। এই জাইগোট বিভাজিত হয়ে তারা হাইড্রুলা তৈরি করতেছে। এই হাইড্রুলাটাই পরে কি করছে, বাইরে বের হয়ে এসে তারা স্বাধীনভাবে জীবনযাপন করছে। তো এটা গেল যৌন জনন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা আসি হাইড্রার মিথজীবিত অর্থাৎ সিম্বায়োসিস অফ হাইড্রা।
আমরা জানি সিম্বায়োসিস বা মিথজীবিতা হচ্ছে যে কি, যখন দুইটা জীব একত্রে বসবাস করে এবং প্রত্যেকেই প্রত্যেকের দ্বারা উপকৃত হয়, তখন আমরা সেটাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলবো। এখন হাইড্রা এখানেও আমরা দেখব যে এটা আসলে কে কার দ্বারা কতটুকু উপকৃত হচ্ছে, সেটাই আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখন দেখি যে শৈবাল কিভাবে হাইড্রা থেকে উপকৃত হচ্ছে। শৈবাল আমরা জানি যে আহ, শৈবালগুলি হচ্ছে হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষ আছে, গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষ, সেই পেশি গ্যাস্ট্রোডার্মাল মানে দেহের অভ্যন্তরে যেটা থাকে, আমরা অভ্যন্তরে দেহের অভ্যন্তরে আমরা কিন্তু কোষগুলি বর্ণনা করেছিলাম। তো ওই পেশি আবরণী কোষগুলি কিন্তু ওখানে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ তৈরি করে থাকে। তো এই গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষগুলিতে শৈবাল তার নিরাপদ আশ্রয় নেয় এবং ওখানে সে নিজের প্রোটেকশন নিয়ে থাকে। তো হাইড্রার এই যে একটা বড় একটা প্রোটেকশন পাচ্ছে, তার নিরাপদ আশ্রয় পাচ্ছে, এটা একটা তার উপকার। আর একটা হচ্ছে হাইড্রা তার শোষণে সৃষ্ট হাইড্রা তার শোষণে সৃষ্ট যে কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্যকে বর্জ্য যে উপাদান আছে সেগুলিকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, সরি এখানে হ্যাঁ বোঝা যাচ্ছে না এখানে আসলে। তো এইগুলি হাইড্রা শোষণে যে উপাদানগুলি তৈরি হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এছাড়া আরো অনেক উপাদানগুলি আছে যেগুলি হাইড্রা তার শৈবাল কি করছে, তার সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসাবে ব্যবহার করে থাকে। এছাড়া হাইড্রার বিপাকীয় যে কাজ, এই বিপাকীয় কাজে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলি উৎপাদন হচ্ছে, সেইগুলো কিন্তু শৈবাল তার খাবারের কাজে, সেগুলো কিন্তু আবার শৈবালের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। তো এইভাবে কিন্তু সে উপকার পাচ্ছে, তার মানে একটা পাচ্ছে সে প্রোটেকশন, সে তার নিরাপদ আশ্রয় পাচ্ছে, আর একটা হচ্ছে সালোক সংশ্লেষণের কাঁচামালগুলি পাচ্ছে, আর একটা হচ্ছে যে তার নিজের কিছু পুষ্টি কিন্তু পাচ্ছে। যেমন তোমার হাইড্রার বিপাকীয় কাজে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য হচ্ছে, সেই বর্জ্য পদার্থগুলি কিন্তু শৈবাল তার দেহের বিভিন্ন তার বিভিন্ন কাজে সে ব্যবহার করছে। এবার আসি হাইড্রা কিভাবে শৈবালের নিকট থেকে উপকৃত হচ্ছে। হায়রা তো নিজে তো শৈবালকে দিচ্ছে, এখন তার বিনিময়ে সে কি পাচ্ছে। আমরা দেখি যে শৈবালের যে সালোক সংশ্লেষণের পরে আমরা জানি যে সৃষ্ট যে কাঁচামাল, সৃষ্ট যে অক্সিজেন, সেটা কিন্তু হাইড্রা তার শোষণে ব্যবহার করছে। আমরা জানি যে শ্বসনে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়, তো সেই অক্সিজেনটা কিন্তু সে শৈবালের কাছ থেকে নিচ্ছে। শৈবাল যেহেতু উদ্ভিদের মধ্যে পড়ছে, তো সে তো সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু তোমার সেখানে অক্সিজেন ছাড়ছে, সো অক্সিজেন কিন্তু সে আবার শোষণে ব্যবহার করছে। তারপরে হচ্ছে কি, হাইড্রার বিপাকে সৃষ্ট যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, সেটা যেহেতু শৈবাল গ্রহণ করছে, সে কিন্তু তার দেহে বর্জ্য মুক্ত হচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে, তার যে উদ্বৃত্ত অংশ তা কিন্তু শৈবাল খাবারের উদ্বৃত্ত অংশ, সেটা কিন্তু সে খাবার হিসাবে গ্রহণ করছে। ফোর্থ ওয়ান হচ্ছে হাইড্রার শোষণে সৃষ্ট যে হাইড্রার শোষণে সৃষ্ট যে শোষণে সৃষ্ট যে বিভিন্ন উপাদান আছে, খাদ্য উপাদান, সেগুলি কিন্তু শৈবাল আবার গ্রহণ করে এবং প্রাণীকে ঝামেলা মুক্ত করছে। এই যে আমরা বললাম যে হাইড্রার বিপাকীয় কাজে যে বর্জ্য পদার্থগুলি, এইগুলি কিন্তু সে নিজেও কিন্তু অনেকখানি ঝামেলা মুক্ত হচ্ছে। আর একটা হচ্ছে যে মৃত শৈবালকে হাইড্রা অনেক সময় ভক্ষণ করে থাকে, মৃত শৈবালকে হাইড্রা অনেক সময় ভক্ষণ করে থাকে, এর দ্বারাও কিন্তু তোমার হাইড্রা উপকৃত হচ্ছে। তাহলে হাইড্রা কিভাবে উপকৃত হচ্ছে, একটা হচ্ছে তার শ্বসনের কাঁচামাল পাচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নিজের যে দেহে যে বর্জ্য হচ্ছে সেগুলি সে শৈবালকে দিয়ে মুক্ত হচ্ছে, আবার শৈবালের দেহ থেকে শৈবালের কার্যক্রম থেকে যে উৎপন্ন যে উপাদানগুলি, সেগুলি সে নিজে গ্রহণ করে তাকে ঝামেলা মুক্ত করে, আবার একই সাথে শৈবাল যেগুলি মরে যায় সেগুলিকে ভক্ষণ করে সে কিন্তু ভক্ষণ করতেছে, সে এর দ্বারা কিন্তু উপকৃত হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা তাহলে কি পড়লাম, তিনটা জিনিস পড়লাম আজকে। একটা হলো হাইড্রার মিথজীবিতা, অর্থাৎ
হাইড্রা কিভাবে তার একত্রে শৈবালের সাথে বসবাস করে এবং প্রত্যেকের দ্বারা উপকৃত হয়। আর একটা হচ্ছে হাইড্রার রিপ্রোডাকশন, সে কিভাবে প্রজনন করে থাকে। দুইটা প্রজনন দুইভাবে, অযৌন আর যৌন, দুইটাই আমরা বর্ণনা করলাম। আর একটা আমরা পড়লাম হচ্ছে কি যে হাইড্রা হাইড্রার চলন, তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে হাইড্রা মিথজীবিতা বর্ণনা করো, এটা কিন্তু এইভাবে আসবে না যে হাইড্রা কিভাবে হাইড্রা এবং শৈবাল পরস্পর থেকে আম, হয়তো একটা গল্প দেওয়া থাকবে যে হাইড্রা এবং শৈবাল একত্রে বসবাস করে একজন আরেকজনের দেহে, তো সেখানে প্রত্যেকের উপকার করে থাকে। তো কিভাবে একজন আরেকজন তারা উপকৃত হচ্ছে সেই কথাটা জানতে চাবে। আর একটা হচ্ছে যে হাইড্রার লম্বা দূরত্ব এবং ইসের জন্য আহ, দ্রুত চলার জন্য কোন ধরনের চলন পদ্ধতি ব্যবহার করে। এছাড়া আছে যে হাইড্রা তার প্রতিকূল পরিবেশে কিভাবে বংশ বিস্তার করে থাকে। তখন কিন্তু আশা করি জনজনন তোমরা বর্ণনা করবা এবং আশা করি সবাই পারবা। So, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতোই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর একটা ক্লাস যদি আমি সুযোগ পাই তাহলে তোমাদেরকে তোমাদের প্রশ্ন সহ আর ডিটেলস আমি আলোচনা করব। দুইটা টপিকস রয়ে গেছে, সেই দুটো টপিকস এর মধ্যে আছে হচ্ছে হাইড্রার শ্রমবন্টন এবং হাইড্রার যে স্বাভাবিক মৃত্যু নেই। যাই হোক, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।